আচ্ছা দিদি, তুমি সিনেমা দেখতে কেমন পছন্দ করো? খুব খুব। আমি ছোট্টবেলা থেকে যেহেতু একা বাড়িতে বড় হয়েছি, আমার তখনকার দিনে সেই ক্যাসেট হতো, হ্যাঁ, মনে হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ, ক্যাসেট DVD বড় পার্লার হতো, মোটা মোটা। ক্যাসেট পার্লারের মেম্বার করে দিয়েছিল বাবা। আর ওই বাড়িতে আমি ফোন করলে ওরা আমাকে ক্যাসেট দিয়ে যেত। ওই মানে আমাদের সিকিউরিটি গার্ডের কাছে দিয়ে যেত, আমার ফ্ল্যাট অব্দি আসার মানে কারোর আমাদের ওই কমপ্লেক্সের মধ্যে কারোর ঢোকার এখতিয়ার ছিল না। ওই দিয়ে দিত, ওরা এসে আমাকে দিয়ে যেত। ছোটবেলা থেকে ইংলিশ মুভি ভীষণ দেখতাম। প্রিটি ওম্যান থেকে আরম্ভ করে সেসব বড়দের ছবি, সেসব অনেক ছোটবেলাতেই আমার দেখা হয়ে গেছে। উত্তম সুচিত্রা তো গুলে খেয়েছি। তারপর হিন্দি ছবি কোনোটা বাদ দিইনি, দিলীপ কুমার থেকে আরম্ভ করে সব সব মানে প্রচন্ডই প্রচুর সিনেমা দেখতে ভালোবাসো। প্রচুর মুভি দেখতে ভালোবাসি এবং দেখেওছি। বলতে পারিস এখন আমার মুভি দেখা হয় না, মানে হলে হলে যাওয়া হয় না। এখন ওই ওটিটি টিভি, হ্যাঁ। এখন এই সবগুলো তা এই যে যখন এত তুমি সিনেমা দেখতে ভালোবাসো, স্কুল কলেজ বাঙ্ক করে কখনো গেছো? আচ্ছা, স্কুল গেছি। কলেজ অফিস বাঙ্ক করে গেছি। শুনি শুনি একটু ঘটনা। মার্চে শোন, আমি চাকরি করেছি সারা জীবন ইন্স্যুরেন্সে, আবার প্রাইভেট ইন্স্যুরেন্স। মার্চ মাসে আমার বস ছিল মহিলা, আর আমাদের 3-4 জন কলিগ ওই ওই বসেরই আন্ডারে, মানে সুদীপ্তা আমার বস। তখন আমি ছিলাম এক্সাইড লাইফে। এবার কাহানি বইটা রিলিজ করেছে এই মেনকাতে। এবার আমার অফিস তখন শ্যামবাজারে, শ্যামবাজার না, গড়িয়াহাটে। এবার মান্থ এন্ড চলছে, এই মার্চ মাস। কাহানি দেব, বস কি করি বলতো, বেরোবো কি করে? আবার হেড অফিস মানে বসেরও তো বস আছে, ব্রাঞ্চ ম্যানেজারের ওপরেও তো লোক আছে, তারা সব অফিসে গিজগিজ করছে ওই সময়। আমাকে বস বললো, এক কাজ কর, তুই আর অজন্তা বেরিয়ে যা, একটা তো ট্যাক্সি ধরে, বল কলেজ যাচ্ছি, বেরিয়ে যা, আমি মিট করছি তোদের সাথে। ও মা, আমরা ট্যাক্সি নিয়ে এখানে নেমেছি। তারপর আমার বসও মিট করেছে। পাশ দিয়ে দেখি আমাদের হায়ার বস যাচ্ছে বাইক নিয়ে। আমাদের দেখলো এরকম বাইকটা দাঁড় করিয়ে দেখলো, ভুরু কুচকে দেখে আবার চলে গেল। আলটিমেটলি ধরাই পড়ে গেলাম যে অফিস কেটে সিনেমা, স্কুল কেটে তো সিনেমা দেখার কোনো স্কোপ ছিল না, কারণ স্কুলই ছিল। হ্যাঁ, কলেজ কেটেছি, কলেজ প্রচুর কেটেছি, কলেজ কেটে সিনেমা প্রচুর দেখেছি। আমরা কলেজ খুব একটা করতাম না, এটা ভালো মনে আছে আমার। আর গোয়েঙ্কা কলেজ তো মানে মার্কা মারা কলেজ। কলেজের লোক মানে ছাত্রছাত্রীরা মানে মানে পড়াশুনো কম করতো, আড্ডা বেশি মারতো, সিনেমা বেশি দেখতো। দিদি, তাহলে এই টপিকে একটা প্রশ্ন করি যে আজকে এই লকডাউনের সময় থেকে বা লকডাউনের পর থেকে ওটিটি প্ল্যাটফর্ম খুব বেশি ভাবে এখন হাইলাইট হচ্ছে, এবং ওখানে যে সিরিজগুলো রিলিজ করছে সেগুলো বেশ জনপ্রিয়, বেশ ভালো। জনপ্রিয়। তো আজকের ডেটে দাঁড়িয়ে তুমি কোনটাকে প্রেফার করবে, হলে গিয়ে সিনেমা দেখা নাকি ঘরে বসে ওটিটিতে না সিনেমা দেখা? না, আমি সব সময় দেখ, হলে মুভি দেখা তার যা ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট তো ওটিটি দেখার না। মধ্যে নেই। ঘরে বসে বিছানায় বসে খেতে খেতে ছেলেকে 10 বার বলছি পজ কর, আমি রান্নাঘরে যাবো, পজ কর, এই মাছের কাটা খেতে খেতে এই কি বললো ওটা শুনতে পেলাম না, পজ কর, আবার কর। এইগুলো না ভালো লাগে না আমার। হলে যে ওই 3 ঘন্টা ছবিটাকে আত্মস্থ সেই করা, সাউন্ড সিস্টেম। সেই সাউন্ড সিস্টেম, সেই একটা মানে 3 ঘন্টা ওই মুভিটার মধ্যে, সেই চরিত্রটার মধ্যে ঢুকে গেলাম আমি, তাই না? একদম। সেটার যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট করে কোথায়? তাহলে তোমার কি কোথাও মনে হয় যে ওটিটির চাপে কোথাও সিনেমা হলের ইয়ে ভীষণ কমছে, ভীষণ ভীষণ কমছে, ভাবে ভীষণ কমছে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো, এখনো নন্দন চত্বরে হুম। গেলে তুই দেখতে পাবি বিশাল লাইন। কিছু মানুষ এখনো আছে, ইয়াং জেনারেশন, কিছু মানুষ। এই সেদিনই শুনলাম, আমি আমি বিয়ের পর তো দাদার সাথে প্রিয়াতে যে ছবি রিলিজ করেছে, আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি। প্রিয়া মেনকাতে যে ছবি রিলিজ করেছে, ফার্স্ট ডে ফার্স্ট শো আমরা দেখেছি। তো আমি আর দাদা খুব সিনেমা দেখতাম। তো তারপরে ছেলে মেয়ে হওয়ার পর একটু কমলো। এখন তো শুনলাম নাকি কদিন আগে প্রিয়া সিনেমা হলটাই নাকি উঠে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। জানি না, সত্যি মিথ্যে জানি না এখনো। কিন্তু নন্দনে গেলে দেখা যায় এখনো প্রচুর সিনেমার লাইন পড়ে। কিছু ছেলে মেয়ে আছে এখনো যারা সিনেমা হলে সিনেমা দেখতে ভালোবাসে। অ্যাকচুয়ালি এখনকার জেনারেশনটা না ডিভাইড হয়ে গেছে, দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ হচ্ছে মানে ভীষণ একটা উচ্ছৃঙ্খলতা জীবন যাপন করতে ভালোবাসে, কেউ হচ্ছে একদম মানে ডিসিপ্লিন মেনটেন করে, মানে ডিটারমাইন্ড, ডেডিকেশন সবটা মেনটেন করে থাকতে ভালোবাসে। সব রকমই সব রকমই আছে একদম। একদম। তাহলে সিনেমা নিয়ে এত কথা হচ্ছে, তো হ্যাঁ। একটু একটু ইয়ে করছি যে মানে একটা গতকালের ঘটনা হ্যাঁ। বোধহয়, হ্যাঁ, একদম একদম খুব মানে খারাপ খুব লেগেছে আমার। খারাপ, যেহেতু সিনেমা নিয়ে মানে আলোচনাটা হচ্ছে, মানে অসম্ভব দুঃখ পেয়েছি আমি। কারণ মানতে আমি কষ্ট বলি, হয়েছে খুব। এই সময়টা এই থমকে যে গেছিল এই কোথাও যে একটা দেখার ওর পর। ওয়াইফ প্রিয়াঙ্কা প্রথম প্রিয়াঙ্কা তখনও প্রিয়াঙ্কা হয়নি। বিপ্লব কেতন দাশগুপ্তর একটা সিরিয়াল হতো,
যে সিরিয়ালটাতে প্রিয়াঙ্কার সঙ্গে আমি একটা চরিত্র করেছিলাম, মেন লিড চরিত্রে আমি, প্রিয়াঙ্কা একজন রিপোর্টার। তো সেই সিরিয়ালটাতে আমি দেখেছিলাম প্রিয়াঙ্কার মায়ের সাথে এসছে, ওর ছোট বোনটা এসছে, বোনটা তখন ছোট, প্রিয়াঙ্কা তখন একদমই ছোট, মানে আমি তখন আমি তো ওর থেকে বড়ই, আমি তখন ধর গ্রাজুয়েশন করছি এরকম, আর প্রিয়াঙ্কা তখন একটা বাচ্চা মেয়ে, ও হয়েছে রিপোর্টার। তো তখন দেখেছিলাম ওই ছেলেটি, এই যে কাল যে মারা গেল রাহুল, ও এসছিল ওর সঙ্গে। ওদের প্রেমটা তো অনেক দিনের, ওদের বন্ধুত্বটা অনেক দিনের, ও 14 ও 21 তখন থেকে ওদের প্রেম। তো তখন রাহুলকে আমি দেখেছি, তখন ও রাহুল হয়নি, তারপর তো চিরদিনই তুমি যে আমার থেকে ওরা কাপল হিসেবে হিট করলো। তো আমি এত কষ্ট পেয়েছি ব্যাপারটাতে, আমি কালকে যখন প্রথম টিভিতে দেখছি আমি ভাবছি কি করে এটা হলো, কেন হলো, ভালো ভালো মানুষগুলো কেন চলে যাচ্ছে। হ্যাঁ, আর মানে রাহুল অরুণোদয় ব্যানার্জি এই নামটা, মানে অরুণোদয়টা আমি খুব মানে কম পরে ওটা ওর জানা। লেখালেখির জগতের হ্যাঁ, কিন্তু রাহুল যে নামটা, সেই নামটা মানে আমাদের খুব পরিচিত, সেই চিরদিনই তুমি যে আমার। হ্যাঁ, সেই হ্যাঁ। আর ওকে না ওই নায়কদের মধ্যে যে দেবজিৎ, অঙ্কুশ, না তার মধ্যে না, ফেলা না। যায় না ওকে। হ্যাঁ মানে ও ভীষণ ভালো অভিনেতা একজন, ও অভিনেতা, ও যতটা না ভালো লেখক, নায়ক লেখক। উচিত, ওর ব্যাপার স্যাপার নেই ওর মধ্যে, কিন্তু ও ভীষণ পাওয়ারফুল অ্যাক্টর। ওর একটা ছবি দেখেছিলাম, কি নামটা মনে করতে পারছি না, সামনে দাঁতটা উঁচু, হ্যাঁ কি বলবো আমি তো? বলছি, দাঁড়াও ওই যে জ্যাকপট। জ্যাকপট ওরে হিরো, কি অসাধারণ অভিনয়, বাপরে বাপ, আর অসাধারণ কমেডি অভিনয়। রোল প্রচুর করেছে, কিন্তু মানে প্রচুর নলেজেবল একজন আর পার্সন। ও কি বলতো, ওর লেখা কবিতাগুলো, ও বই আমি পড়েছি, অসাধারণ অসাধারণ। আজকেই একটা আমার ফেসবুকে পোস্টিং এসেছিল, Father's Day। সহজকে একটা চিঠি, চিঠি ওই লিখেছে। চিঠিটা ওই পোস্টটা আমি শেয়ার করলাম। এত সুন্দর লেখা, যে মানুষ লিখতে পারে সে কি করে এত অল্প দিনের মধ্যে চলে যেতে পারে, এটা জানি না। আর কালকে যেন খবরটা শোনার পর বড়- থেকে আমার হাজবেন্ড যখন বলছে কোথায় যেন সময়টা থমকে গেছিল, থমকে গেল খানিকক্ষণ। মানে ঠিক এই সময়টা এরকম হচ্ছে যখন সুশান্ত সিং রাজপুতের হ্যাঁ, ঘটনাটা একদম, শুনেছিলাম, একদম, একদম। ওরকম যেন সময়টা থমকে গেছিল, যে যেহেতু লকডাউন, মানে বেরোতে পারিনি ওই একদম। ঘটনাটা থেকে, কিন্তু এখন যেহেতু কাজ করতেই হবে, বেরোতেই হবে। কালকে মনটা এতটাই ভারাক্রান্ত বা ভেঙে গেছে যে আজকে ইচ্ছে করছিল না, কিন্তু কাজ তো আর বা থেমে সময় তো আর থাকবে মানবে না বা থেমেও থাকবে না, তাই আশা আর না। কি। আমি শুধু ভাবি এই যে প্রতিভা, এত একটা একটা করে প্রতিভা কেমন- নিয়ে যারা জন্মায় তারা কেন চলে যাচ্ছে আগে আগে, কি করে চলে এটা যাচ্ছে? মানে সব থেকে না মানাটা মানে উনি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, মানে খুবই ভালো মানুষ, একদম মাটির মাটির বলে না, আর মাটিতে পা শিক্ষিত তো। দিয়ে ওর থাকা। কিন্তু নলেজটা মানে ভার্সাটাইল নলেজ, ওর বিভিন্ন দিকে নলেজ ছিল। ও শুধু লেখালেখি না, ও খুব ভালো মানে রাজনীতি বুঝতো, ও খুব ভালো তোর কি বলবো অর্থনীতি বুঝতো। ওর নলেজটা, ও অ্যাজ এ মানে পড়াশুনোটা ওর এত বেশি গভীরে ছিল নলেজটা, যে কোনো টপিকসে, যে কোনো অ্যাসপেক্টে তুই ওকে কথা বলতে দিলেও ঘন্টার পর ঘন্টা কথা বলে দেবে। এইরকম একটা পার্সোনালিটি ছিল ওর মধ্যে, জানি না কেন অনেক এরকম বড় হলো। ক্ষতি কিন্তু হয়ে অনেক গেল বড় টলি ক্ষতি পাড়াতে, হয়ে গেল, সত্যিই অনেক তাই। বড়। সত্যি মানে আর সব থেকে বড় কথা, অভিনেতা তো হারালামই আমরা, কিন্তু একটা তার ভালো সাথে একটা ভালো মানুষকে। মানুষ। আর সব একজন। থেকে বড় কথা যেটা খারাপ লাগছে, যে এই রিসেন্টলি প্রিয়াঙ্কার সঙ্গে তো ডিভোর্স হয়ে গেছিল, রিসেন্টলি ওরা আবার একসঙ্গে একসাথে থাকা ছিল। শুরু করেছিল, বাচ্চাটা বাবাকে হারালো। এটা আমার আরো বেশি কষ্ট হচ্ছে। যাই হোক, মানে পরিবেশটা খুব মানে ভারী ভারী হয়ে হয়ে গেছে, গেছে। একটু হালকা করি। আচ্ছা, দিদির কাছে আসছি। দিদি, তোমার এত বড় লাইফে তুমি কারো কাছে খুব কৃতজ্ঞ, কিন্তু তাকে বলতে পারোনি, আমাদের এই আনকাটাটা থ্রু দিয়ে তাকে বলতে চাও? একদমই চাই। আমি ভীষণভাবে কৃতজ্ঞ প্রথমেই আমার হাজবেন্ড সোমনাথ ঘোষের কাছে। তার আগে আমার মানে তার চেয়ে বড় কৃতজ্ঞতা জানাবার মানুষ আমার আছে, তারপরে যারা আছে পরে। কেন কৃতজ্ঞ বলি, হাজবেন্ডের কাছে আবার কিসের কৃতজ্ঞতা? হ্যাঁ আছে। আমার যেহেতু এটা আড্ডা বলা যেতেই পারে, একদম। আমার বাবা মা তখন খুব অসুস্থ, এবং আমি আমার বাবা মাকে নিয়ে বাঘাযতীনে থাকতাম। আমার হাজবেন্ড থাকতেন তো নিউ আলিপুরে আমার বাচ্চাদের নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে। তো আমাকে দুটো দিকে মেনটেন করতে হতো, বাবা মাকেও দেখতে হতো, এদিকেও আবার আসতে হতো যেতে হতো, আসতে হতো যেতে হতো, এই চলতো আমার। সেই সময়টা আমি কিন্তু ছেলে মেয়েকে বড় করা, যে মা যে বড় করছে ছেলে মেয়েকে, এটা কিন্তু আমি করিনি। এটা কিন্তু পুরোপুরি মা বাবার
পুরো রোলটা একা প্লে করেছিল আমার হাজবেন্ড, এবং আমার ছেলে মেয়েকে বড় করার এন্টায়ার ক্রেডিটটা আমি ওকেই দিই। এর জন্য আমি সত্যি তোমার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ সোম। আর সেই কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই, যে তুমি আমার কাজটাও তুমি আমার অনুপস্থিতিতে তুমি করেছো, এবং সেটা তোমার দিক থেকে কোনো ত্রুটি রাখোনি। ছেলে মেয়ে আজ বড় হয়েছে, ভালো ছেলে মেয়ে হয়েছে, এর পুরো কৃতিত্বটাই তোমার। এটা দাদার জন্য একটা হাততালি। একদম তাই। আর আচ্ছা, এবার আমরা একটু দিদির সাথে একটু গেম গেম খেলবো। খেলবো। একদম। আচ্ছা, আচ্ছা, তার আগে গেমও আছে, বাহ। ঠিক আছে, গেমটা হচ্ছে এই বাটিতে কিছু কাগজের চিট আছে। হুম। এই চিটে থেকে তুমি যে কোনো 3টে চিট তুলবে এবং সেই চিটে একটা ওয়ার্ড লেখা থাকবে। সেই ওয়ার্ড দিয়ে তুমি কবিতা বলতে পারো, গান করতে পারো, অথবা তুমি সেটা সেই সেই বিষয়ে ওয়ার্ডটা কোনো দিয়ে কথা সেই বলতে বিষয়ে কোনো কথা বলতে পারো। ঠিক আছে, তোমার যেটা মন চায়। আমি কটা বললাম? 3টে? তিনটে। 3টে, হ্যাঁ। আনকাট আড্ডা জমে উঠেছে, জমজমাটি জমজমাটি আজকে পর্ব আড্ডা। চলছে। নাকি ভয়ঙ্কর একটা তুলে ফেললাম, দেখি। তিনটে দিদি একসাথে তুলে নিয়েছে। একদম। বাতাবি, বাতাবি। কি কঠিন ব্যাপার। বাতাবি লেবু খেয়েছি কবার তাই মনে করতে পারছি না। মা, বলো। আচ্ছা, এটা দিয়ে শুরু হোক। আর একটা দেখে আছে। নি আর তিনটে, আচ্ছা তিনটে একসাথে তুলে তিনটে একসাথে হবে। আচ্ছা, সখী। সখী। সখী দিয়ে আগে হয়ে যাক একটা গান, একদম। যে গানটা আমার খুব প্রিয় গান। বেশি গাইবো না, অল্প। একদম একদম। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা মন, সে কি কেবলি দুঃখের আশ, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। এই গানটা কিন্তু থাকবেই আমাদের আনকাট আড্ডাতে। সখী দিয়েছে। হ্যাঁ, গানটা থাকবেই। এবারে মা, মা দিয়ে আমার একটা স্বরচিত কবিতা আছে, একদম, বলে ফেলি? একদম একদম। কবিতাটার নামই মা। বাহ, এটা একটা ভালো ব্যাপার, কিন্তু ওটা আমাকে দেখে বলতে হবে কারণ মুখস্থ নেই। দিদির ঝুলি থেকে কিন্তু অমূল্য সম্পদ বেরোচ্ছে। এই যে আমার দ্বিতীয় বই তোমাকে চাই, তোমাকে চাই। এর মধ্যে একটা কবিতাই আছে মা। ওদের যেহেতু চিটটা খুললাম, এই যে মা কবিতাটা, এই কবিতাটা একটা ব্যাপার আছে বলি। এই ঘটনাটা যেটা আছে কবিতাটায়, এই ঘটনাটা আমার বাড়ির ঘটনা। যে ঘটনাটা আমাকে এত ছুঁয়েছিল, এই কবিতাটা আমি তারপরে লিখেছিলাম। এটা আমার ঘরের ঘটনা, এবং যে মেয়েটিকে নিয়ে ঘটনা, সে আমার বাড়িতেই, সে আমার মানে কাজকর্ম করতো আর কি, তাকে নিয়ে এই লেখাটা। মালতী দিদিকে একদিন ডেকে বললাম, মালতী দি, তোমার রোজকার কাজের সঙ্গে একটু কাজ বাড়িয়ে নাও না, আমার একটু সুবিধা হয়। রাতে রুটিটা করে দাও, আর সকালে সবজিগুলো কেটে দিও, মাইনে বাড়িয়ে দেবো, সে কথাও বললাম। মালতী দি সদা হাস্যমুখ, কোনো কাজেই তার না নেই। মনে আছে যখন আমার কাঁধের হাড় ভেঙেছিল, 1 মাস মালতী দি রান্নার দায়িত্ব নিজেই নিয়েছিল। অভুক্ত থাকতে হয়নি আমাদের কাউকে একদিনের জন্য। বাড়িতে দুর্গাপুজোর অষ্টমীর ভোগ খেতে এলো মালতী দি, একমাত্র ছেলেকে সাথে নিয়ে। মালতী দির বড় দুঃখ নিজে লেখাপড়া শেখেনি বলে, আর তাই অন্যের বাড়িতে গতরে খেটে একমাত্র ছেলেকে লেখাপড়া শেখাচ্ছে। ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন তার। মালতীদির কাজ বাড়লো, মাইনেও বাড়লো, বেশ কাটলো কদিন। একদিন সকালে হঠাৎ মালতীদি বলল, দিদি, বাড়তি কাজটুকুন করতে পারবো না গো। মালতীদি তো কোনো কাজে না বলে না, হঠাৎ কি হলো? জিজ্ঞেস করে এসে বলল, বাড়ি ফিরতে বেলা হয়ে যায়, ছেলে আমার কিছু না খেয়েই স্কুলে চলে যায়,
পেটে খাবার না থাকলে পড়ায় মন বসবে কেন? আমার মুখেও খাবার ওঠে না সারাদিন, ছেলে বিকেলে স্কুল থেকে না ফেরা পর্যন্ত। তারপর হঠাৎ আমার হাত দুটো ধরে বলল, আমাকে মাফ করো দিদি, আমার বাড়তি মাইনে লাগবে না। এমন টাকা রোজগারে আমার কাজ নেই যে টাকা পেয়েও ছেলের মুখে সময় মতো দুটো খাবার তুলে দিতে পারবো না। আমি অবাক হয়ে চেয়ে রইলাম মালতীদির চোখের দিকে। গোটা দুনিয়াটা যখন অর্থ ছাড়া কিছু বোঝে না, অর্থই যে সমাজের সব অনর্থের মূল, মানুষ যেখানে সবকিছু ভুলে দিন রাত ছুটছে অর্থের পেছনে, নারী পুরুষ নির্বিশেষে ঘর সংসার, বৃদ্ধ বাবা মা সন্তান সবকিছু ফেলে অর্থ উপার্জনের নেশায় মাতাল, সেখানে মালতীদির মতন মানুষও থাকে যে অর্থকে উপেক্ষা করতে পারে খুব সহজে, যে লোভের রাশ টানতে পারে অনায়াসে তার খেটে খাওয়া হাতে, যে মায়ের কর্তব্য পালনে বদ্ধপরিকর, যে বৃহত্তর স্বার্থের জন্য সহজেই ছাড়তে পারে ক্ষুদ্রতম স্বার্থ। যদি এখন কিছু বাড়তি অর্থ লাইবা আসে, তা নিয়ে মালতীদি এতটুকু বিচলিত নয়। সেদিন বুঝলাম মালতীদি অশিক্ষিত হলেও অদীক্ষিত বোধ হয় নয়। অসাধারণ লেখাটা, কোথাও মানে ডুবে গিয়েছিলাম লেখাটাতে, বা সেই মানে একদম ছবিটা সত্যি পুরো ঘটনা, মানে ও পরিষ্কার। এই আমি পুরো চোখের একদম। সামনে দেখছি। মানে মনে আছে যে মেয়েটি বউ কাজ করতো আমার বাড়িতে, ওকে একদিন এই কথাগুলোই আমি বলেছিলাম, উত্তরে আমাকে এই কথাগুলোই ও বলেছিল। আমি আমার কাজ হচ্ছে শুধু সেটাকে লিখে একটা কবিতার আকার দেওয়া। একদম বাস্তব ঘটনা এটা। অসাধারণ একটা লেখা এবং ও শোনালে খুব দিদি। খুশি হয়েছিল ওই কবিতাটা যখন ওকে শোনাই, বলছে দিদি তুমি আমাকে নিয়ে কবিতা লিখেছো? বললাম তোমাকে নিয়ে না, তোমার বোধটাকে দিয়ে। এত বড় মন কারোর হয় না তো। সত্যি তাই। শেষ শব্দ বাতাবি। বাতাবি, বাতাবি নিয়ে কি বলি বলতো? বাতাবি লেবু খেতে কেমন? হ্যাঁ বেশ, ওই চিনি টিনি দিয়ে খেয়েছিলাম একবার। তুমি কবিতা বলতে পারো, ক্লু দিতে পারি। বাচ্চাদের একটা কবিতা আছে, বল না। কাজী কাজী নজরুল নজরুল ইসলাম ইসলামের। ওনার কাঠবেড়ালি? হ্যাঁ, ওইটাতেই তো জানি না, খালি যা, আছে। ওটা জানি না। ওরা বলতে ওটা জানি না, সত্যি জানি না। তাহলে বলো আচ্ছা, বাতাবি লেবু তুমি তুমি কি তোমার করে সাথে খেয়েছো? আমার এই হ্যাঁ, ব্যাপারটা- বাতাবি লেবু আমার দিদা খাওয়াতো আমাকে। শোন, ওই বাতাবি লেবুর গাছ ছিল, এবারে বাতাবি লেবু ছাড়িয়ে সেটাকে ওই লঙ্কা। কোয়াগুলো, খুব ছোট ছোট কোয়া, হালকা পিঙ্ক কালারে, একটা সুন্দর রং, সেটাকে চিনি দিয়ে নুন নুন দিয়ে দিয়ে, আর মাখতো। লঙ্কাটাও থাকতো না, কিন্তু। লঙ্কা দিত না। আমাদের আবার আমি লঙ্কা জানি না। দেয়। আমাদের আমাদের চিনি আর কাঁচা নুন আর লঙ্কা পুরো বিট ডলে। নুন দিয়ে, হুম। বিট নুন দিয়ে আহা। মাখতো, মেখে আরে বাপরে সে কি খেতে রে দারুণ দুপুরবেলা। খেতে। আমার দিদাও এরকম করতো। দিদি তোমার বলাতে মনে পড়ে গেল, এখন কিন্তু এই এই আবহাওয়াটা দেখ আমার মনে জিভে চায়। জল চলে আমাদের এই আড্ডার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমি একটা কবিতা বলবো। একদম তোমাকে তোমাকে আমরা কবিতা লিখে- আমরা বলতামই, তোমাকে রবি কবিতা ঠাকুরের একটা কবিতা বলি। রবি ঠাকুরকে বাদ দিয়ে না, রবি ঠাকুরের গান গাইলাম, রবি ঠাকুরের কবিতা বলবো না, এটা অন্য কবিতা, তোমার এটা যা যা ইচ্ছে, একটা লোক কবিতা বলি। তোমার একদম। যা মন চায়। আমি আবৃত্তি অনেক বয়স মানে বছর পরে আমি কবি দেবব্রত সিংহ, যিনি আমাদের ওখানেই থাকেন, আমার গুরু, মানে আমি ওনার কাছেই আবৃত্তি, এই লোক কবিতা ওনার কাছেই শিখেছি। আমার খুব পছন্দের সাবজেক্ট ছিল লোক কবিতা, তো ওনার কাছেই শিখেছি। তো ওনাকেই শ্রদ্ধাঞ্জলি জানাই এই কবিতাটার মাধ্যমে। কবিতার নাম মঙ্গলির কথা। এই কন্ট্রাক্টর বাবু, এই গ্লাস জল হবে? পাথর খাদানে কাজ করছিলাম, ওরও পিয়াস লেগেছে। কি বললে? আমার নাম মঙ্গলি গো, মঙ্গলি। আমাকে এখানে সবাই চিনে। ওই যে তোমাদের পাবনা আছে না, ও আমার দাদা লাগে। অমন করে কি দেখছো? কি বললে? বিহা? সে এখন কি, কোন ছোট্টবেলাতে হইয়েছিল? যাকে সেসব বাদ দাও, তুমি জল দিবে তো দাও। না না, এখন আমার বসার সময় লাগে, জল দাও, পিয়াস লেগেছে। বললাম তো, সেই কোন ছোট্টবেলাতে আমার বিয়া হয়েছিল, তারপরে মরদ আমাকে ছেড়ে চলে গেছে, আর নিয়ে যায় লাই। সেসব খুব দুঃখের কথা, কিন্তু তার লাগে আমি পরব দিলে লাজ করা ছাড়বো কেন? কি বললে? হামদে ঘরে লাজ দেখতে আসবে তুমি? হাসালে দেখছি কন্ট্রাক্টর বাবু। তারপরে সত্যি তুমি একদিন আমাদের বাড়িতে লাজ দেখতে আসলে, তারপর শাড়ি দিলে,
গয়না দিলে, ভালোবাসা দিলে, বিহা করবে, ঘরে নিয়ে যাবে। আমরা ছোট জাত। কি বলছো? তুমি এই যুগের লেখাপড়া জানা বাবু, জাত টাত কিছু মানো নাই? কলকাতায় বাংলো বাড়ি, মোটর গাড়ি, কিন্তু কেন? বনের ফুল তো বনেই থাকে, তাকে আবার ফুলদানিতে সাজাবে কেনে? ভালোবাসা? তুমি বড় হুসমা লোকে। তাহলে দিন গড়াইল, মাস গড়াইল, বুনো ফুল বাসি হলো, তাজা ফুলের বাস গেল। বাবু তখন একদিন টিপিকলের বাবুর মতো বললে, বিহার কথা কখন বলেছি? কি যে বলিস? বললাম, তাইলে ভালোবাসা নিলে, শরীর নিলে, নতুন একটা শরীরে জন্ম দিলে এসবের কি হবে? কি বললে? 500 টাকা নিয়ে তোমার জিপ গাড়িতে ডাক্তারখানায়? তুই তাহলে ঝাঁকের কই ঝাঁকেই মিশে গেলি। তুই তাহলে আলাদা কিছু লস। দাঁড়া, দেখাইছি তোকে। ই বললে টাঙ্গি হাতে যখন এলাম তখন পলাই গেছে কুত্তাটো, কিন্তু আমি হাল ছাড়িলাই। রোজ দিন রাতের বেলায় খুঁজতে বেরোতাম। খুঁজতে খুঁজতে একদিন রাতের বেলায় কোয়ার্টারে ধরে ফেললাম। তখন দেখি আমাকে দেখে বালি সাঁতরাইছে। বললাম, বালি সাঁতরাইয়ে খুঁজছো কি? পিস্তলটা তো আমার হাতে। বাইলে দেখ কেমন সেজেছি আমি, এক হাতে টাঙ্গি, অন্য হাতে পিস্তল। ভালোবাসা, ভালোবাসার মানুষ মারা পাপ। আর ভালোবাসার নামে আমার সঙ্গে ভালোবাসার ব্যবসা করা, শরীরটাকে নিয়ে ফুর্তি লোটা, এসব কোনো পাপ নয়, তাই না কন্ট্রাক্টর বাবু? ও, বাড়িতে তোর বউ আছে, সে বিধবা হবে। ছোট ছেলে আছে, সে অনাথ হবে। কই, এতদিন তো তাদের কথা শুনিলাই। ছাড় ছাড়, তুই আমার পা ছাড় বলছি। চুপ চুপ। একটা ভদ্রলোকের বাবু ফুলি কুকুরের পাড়া আমার পায়ের কাছে বসে মিউ মিউ করে কাঁদছে। ওগো দেখো, দেখে যাও, তোমরা সবাই দেখে যাও। ছি ছি, এই টাঙ্গি দিয়ে মারবো কি? এই টাঙ্গি দিয়ে তো আমার বাপ কখনো ফুলি কুকুর মারে নাই। মারলে তো আমার টাঙ্গিটাই নষ্ট হবে। ছেড়ে দিলাম। আমি পাথর খাদানের মুংলি উয়াকে শেষ তক ছেড়েই দিলাম। তারপর গেলাম নদীর কাছে। নদীকে বললাম, তুমি আমাকে লাও। কল 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 করে বইছিল পাহাড়িয়া নদীর বাঁধ। আমি তখন এক গলা জলে গা ডুবাই দিচ্ছি। নদী আমাকে বললে, এই মুংলি, মরে গেলে তো হেরে গেলি, কি করছিস? তুই না তোর বাবার মেয়ে? তুই না তোর বাবা না সিধু কানুর সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ দিয়েছিল? তুই না হারু সর্দারের বিটি বটে? যা, আজ তো সব ময়লা আমি ধুয়ে দিলাম। জল থেকে মাথা খাড়া করে উঠ। ই গা গ্রাম আর ই শহরের মাঝে বাবু আর বেনিয়াদের ব্যবসার ফান থেকে আরো হাজার হাজার লাখো লাখো মুংলিকে পাহারা দেওয়ার লাগে তীর কাঁড় আর টাঙ্গি হাতে সর্দারের পাড়া। তুই যা মুংলি, তুই যা। তুই রুখে দাঁড়া মুংলি, তুই রুখে দাঁড়া। মানে অসাধারণ দিদি, মানে এতটা মনে রাখার, এত সুন্দরভাবে আবৃত্তি করা। কবিতাটা আমার অসাধারণ। খুব প্রিয় কবিতা, এত শেডস আছে আর চরিত্রটা এত ভালো লাগে।
অসাধারণ। অসাধারণ অসাধারণ। মানে এইটুকুই শুধু বলতে পারি, অসাধারণ। কারণ এর ওপরে বলার মতো আর কিছু নেই। আহ, তো দিদি, সময় তো শেষের দিকে। আহ যেতে যেতে জানতে চাইবো যে তোমার কেমন লাগলো আমাদের সাথে এখানে এসে। অসাধারণ, অভূতপূর্ব, অনবদ্য, যত শব্দ আছে আমার ডিকশনারিতে অত শব্দ নেইও বোধহয় যেটা দিয়ে আমি এক্সপ্রেস করতে পারি আজকের এই। আমি শেষ করব একটা রবীন্দ্রনাথের ছোট্ট একদম কবিতা একদম, দিয়ে। করো করো। একদম। হঠাৎ করে আমার বলাটা আমার ভীষণ প্রিয় কবিতা, এটা না বলে আমি শেষ করতে পারবো না। পট। হ্যাঁ, আমার ভীষণ পছন্দের। যে শহরে অভিরাম দেবদেবীর পট আঁকে সেখানে কারো কাছে তার পূর্ব পরিচয় নেই। সবাই জানে সে বিদেশি। পট আঁকা তার চিরকালের ব্যবসা। সে মনে মনে ভাবে, ধনী ছিলেন, ধন গিয়েছে, হয়েছে ভালো। এখন দিনরাত দেবতার রূপ ভাবি, দেবতার প্রসাদ খাই, আর ঘরে ঘরে দেবতার মূর্তি প্রতিষ্ঠা করি। আমারে মান কে কাটতে পারে? এমন সময় দেশের রাজমন্ত্রী হঠাৎ মারা গেলেন। রাজা বিদেশ থেকে এক নতুন মন্ত্রীকে আদর করে নিয়ে এলেন। সেই নিয়ে সেদিন শহরে খুব ধুম। কেবল অভিরামে তুলি সেদিন চলল না। নতুন রাজমন্ত্রী, এ তো সেই কুড়িয়ে পাওয়া ছেলে, অভিরামের বাপ যাকে নিজের ছেলের চেয়েও বেশি বিশ্বাস করেছিল। সেই বিশ্বাস হলো শীতকাঠি, তাই দিয়ে বুড়োর সর্বস্ব হরণ করলে সে। সেই কিনা এলো দেশের রাজমন্ত্রী হয়ে। যে ঘরে অভিরাম পটাকে সেটি তার ঠাকুর ঘর। সে জোরহাট করে বললে, এই জন্যেই কি এতদিন রঙে রঙে রেখায় রেখায় তোমাকে স্মরণ করে এলেন? এতদিনে বর দিলে কি এই অপমান? এমন সময় রথের মেলা বসলো। নানা দেশ থেকে নানা লোক এলো তার পট কিনতে। সেই ভিড়ের মাঝে এলো একটি বাচ্চা ছেলে, আগে পিছে লোক লস্কর নিয়ে। একটি পট বেছে নিয়ে এসে বললে, আমি কিনবো। অভিরাম তার নফরকে জিজ্ঞাসা করলো, ছেলেটি কে? নফর বললে, এ আমাদের রাজমন্ত্রীর একমাত্র ছেলে। অভিরাম তার পটের ওপর কাপড় চাপা দিয়ে বললে, বেচবো না। তাই শুনে ছেলের আবদার গেল বেড়ে। বাড়িতে এসে সে খায় না, মুখ ভার করে থাকে। মন্ত্রী তখন অভিরামকে থলি ভর্তি মোহর পাঠিয়ে দিলেন। সেই থলি ভর্তি মোহর আবার ফেরত চলে এলো মন্ত্রীর কাছে। মন্ত্রী অত্যন্ত রেগে উঠলেন। এত বড় স্পর্ধা! অভিরামের ওপর উৎপাত যতই বাড়তে থাকলো, সে মনে মনে বললে, এই আমার জিত। অভিরাম প্রতিদিন রোজ সকালে তার ইষ্ট দেবতার একখানি করে ছবি আঁকে। এইটা পূজা, আর কোনো পূজা সে জানে না। একদিন সে দেখলে কিছুতেই তার মূর্তি পছন্দ হচ্ছে না, কি যেন একটা বদল হয়ে গেছে। কিছুতেই তার ভালো লাগে না, তাকে যেন মনে মনে মারে। দিনে দিনে সেই সূক্ষ্ম বদল স্থূল হয়ে উঠতে লাগলো। একদিন সে চমকে উঠে বললে, বুঝতে পেরেছি। আজ সে স্পষ্ট দেখতে পেল তার দেবতার মুখ দিনে দিনে মন্ত্রীর মুখের মতো হয়ে উঠছে। অভিরাম তুলি মাটিতে আছড়ে ফেলে বলল, মন্ত্রীরই জিত হলো। সেদিন একটি পট নিয়ে এসে মন্ত্রীকে দিয়ে বলল, এই নাও সেই পট, তোমার ছেলেকে দিও। মন্ত্রী বললে, কত দাম? অভিরাম বললে, তুমি আমার দেবতার ধ্যান কেড়ে নিয়েছিলে, এই পট দিয়ে সেই ধ্যান আমি ফিরিয়ে নেব। মন্ত্রী তার কিছুই বুঝলে না। রবি ঠাকুরকে দিয়ে শেষ হলো আজকের আনকাট আড্ডা, মনে হয় আমার। না, এখনো একটু জিনিস একটুখানি বাকি আছে। কাজ বাকি আছে, সেটা হচ্ছে তোমাকে আজকে এখানে পেয়ে আনকাট আড্ডায় আমরা ভীষণ ভীষণ খুশি। তাই তোমার জন্য রয়েছে ছোট্ট একটা উপহার। ওরে বাবা, আবার উপহার! সেটা হচ্ছে আনকাট আড্ডার তরফ থেকে এই মেমেন্টো।
কাটাটার তরফ থেকে বাহ, থ্যাংক ইউ সো মাচ। মানে এ তো সেই মানে উপরি পাওয়া। হ্যাঁ, এত সুন্দর একটা আড্ডা, এত সুন্দর পরিবেশ দিলি, এত সুন্দর দুটো মেয়ে আমার সঙ্গে এতক্ষণ আড্ডা মারলো, আবার এটাও অনেক অনেক ধন্যবাদ। মানে তোদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তোরা আমার অনেক কাছের অনেক প্রাণের মানুষ, তাই তোদেরকে আমি আশীর্বাদ করার যদি আমার অধিকার থেকে থাকে বড় হিসেবে, অনেক আশীর্বাদ করছি দুজনকেই, যে তোরা অনেক বড় হ, অনেক সাফল্য আন জীবনে, আর তোদের সব স্বপ্নগুলো যেন সত্যি হয়, এইটুকুই বললাম। এটা কিন্তু আমাদের পরম প্রাপ্তি আজকে। বড় প্রাপ্তি। আর এটা আমার পরম প্রাপ্তি আজকে। আচ্ছা, তাহলে আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। রোজের মতো এবারও বলবো, এই এপিসোডটা আপনারা শেয়ার করে দেবেন, তাহলে যারা আমাদের চেনেন না বা যারা এই ভিডিওটা যাদের কাছে পৌঁছাতে পারছে না তাদের কাছে একটু পৌঁছে যাবে, এবং তারা আমাদের সাথে সাথে কিছুক্ষণের জন্য একটু আনন্দ পাবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো খারাপ দুটোই। ভালোটা আমাদের কি বলে যেন, ভালোটা প্রাপ্তি, এবং খারাপটা আমাদের ইন্সপিরেশন হিসাবে নেব। আর সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন, যাতে আপনাদের কাছে সবার আগে আমাদের যে কোনো ভিডিও নোটিফিকেশন চলে আসে। আর অবশ্যই আমাদের এই আড্ডায় আসতে গেলে, আমাদের এই ক্যামেরার ওপাশে না থেকে এপাশে এসে আড্ডা দিতে গেলে ওই যে স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ। তাহলে আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা এপিসোডে নতুন ভাবে। আজকের মতো